আসসালামু আলাইকুম সবাইকে ফিনিক্স পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আমি স্বাগতম। আমার নাম হচ্ছে সাইফুল ইসলাম। আমি আজকে আপনাদেরকে যে টপিক নিয়ে আলোচনা করব আপনাদের সাথে সেটা হচ্ছে গিয়ে ভয়েস চেঞ্জ। তো ভয়েস চেঞ্জ শুরু করার আগে প্রথমে দেখে নেই আমাদের ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে কোন ধরনের কাজগুলো সর্বপ্রথমে করতে হবে বা কোন জিনিসগুলো আমাদের সর্বপ্রথমে শিখতে হবে। একটা পূর্ণাঙ্গ সেন্টেন্সে কিন্তু কমপক্ষে স্যার তিনটা অংশ থাকবে। সেটা কি কি? প্রথমে হচ্ছে সাবজেক্ট, তারপরে হচ্ছে ভার্ব, তারপরে হচ্ছে অবজেক্ট। এই তিনটা বিষয়ে এখন কথা হচ্ছে সাবজেক্ট অবশ্যই থাকতে পারে নাউন বা প্রোনাউন, ভার্ব থাকবে অক্সিলারি ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব অথবা অক্সিলারি ভার্ব প্রিন্সিপাল ভার্ব দুইটাই, এবং তারপরে থাকবে হচ্ছে অবজেক্ট। অবজেক্টের ক্ষেত্রে সেক্ষেত্রে নাউন বা প্রোনাউন থাকতে পারে, কিন্তু সর্বোচ্চ আরেকটা জিনিস যেটা থাকতে পারে সেটা হচ্ছে গিয়ে এক্সটেনশন। এক্সটেনশন আলাদা করেও থাকতে পারে অথবা এক্সটেনশনটা অবজেক্টের জায়গাও থাকতে পারে। তো যখন এরকম থাকবে আপনাকে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে অ্যাক্টিভ থেকে প্যাসিভ অথবা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে হবে। যখন আপনি অ্যাক্টিভ থেকে প্যাসিভ বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে যাবেন তখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে সাবজেক্টটা দেখতে পাচ্ছেন এই সাবজেক্টটাকে নিয়ে যেতে হবে অবজেক্টের জায়গায়, আর এই যে অবজেক্টটাকে দেখতে পাচ্ছেন এই অবজেক্টটাকে নিয়ে আসতে হবে সাবজেক্টের জায়গায়। অবজেক্টের আগে সাধারণত বসবে বাই, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে উইথও বসতে পারে, কোনো কোনো ক্ষেত্রে টুও বসতে পারে। যেমন আমি যদি বলি আই নো হিম, সেক্ষেত্রে হবে হি ইজ নোন টু মি, সেখানে কিন্তু আর বাই বসে না। এই কথাটা মাথায় রাখতে হবে। তো সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে ব্যক্তিদের বেলায় বাই বসে, আর বস্তুদের বেলায় সাধারণত খুব অল্প করে উইথ বসতে পারে। তো আমরা একটু দেখে নেই এখানে যে ভার্বটা থাকবে এই ভার্বটা যদি অ্যাক্টিভ ফর্মে থাকে আপনাকে করতে হবে প্যাসিভ ভার্ব। তার মানে এখানে ভার্বের একটা পরিবর্তন পাওয়া যাবে যদি আমরা এইটাকে অ্যাক্টিভ ধরি এবং নিচেরটাকে আমরা প্যাসিভ ধরি। সেই ক্ষেত্রে এখন একটা কথা আপনাদের মনে রাখতে হবে, যদি আপনি কোনো সময় ভয়েস চেঞ্জ করতে যান তখন আপনার মনে রাখতে হবে যেই সেন্টেন্সে বাই নাই সেই সেন্টেন্সে কিন্তু অবজেক্ট থাকে না। যদি এই অবজেক্টের পরে এক্সটেনশন কোনোভাবে দেখা যায় তখন আপনাকে এই এক্সটেনশনটা অবশ্যই বাইয়ের আগে বসাতে হবে। যতটুকু এক্সটেনশন থাকবে ঠিক ততটুকুই বসাতে হবে। এইবার আমরা চলে আসি ভয়েস চেঞ্জে সাবজেক্ট অথবা অবজেক্ট পরিবর্তনের নিয়মে। আমি এটুকু মুছে দিলাম। মুছে দেওয়ার পরে এখন আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি যে যদি কোনো ভয়েস চেঞ্জের মধ্যে সাবজেক্ট অথবা অবজেক্টটি শুধু নাউন থাকে তখন তা শুধু স্থান পরিবর্তন করবে, অন্য কিছুর কিন্তু পরিবর্তন করবে না। কিভাবে দেখেন, আমি শুরুতে লিখলাম এখানে রহিম, শুরুতে যেটা লিখেছি তার মানে এটা হচ্ছে সাবজেক্ট, বাট আপনি যখন এটাকে অবজেক্ট করতে যাবেন তখন এই রহিম সাবজেক্টটাকে একদম অবজেক্টে রহিম হিসেবে বসাই দিবেন। তার মানে রহিম ছিল সাবজেক্ট, হয়ে গেল অবজেক্ট, কিন্তু কোনো পরিবর্তন হইল না। বুঝতে পারছেন? যদি এখানে ঠিক একইভাবে করিম থাকতো, করিম এখানে কি হিসেবে আছে? অবজেক্ট হিসেবে আছে। তার মানে এই করিমটাকে যেহেতু অবজেক্ট এখানে দেখা যাচ্ছে তাহলে এই করিমটাকে আমাদের করে ফেলতে হবে সাবজেক্ট, অর্থাৎ করিম সাবজেক্ট হয়ে গেছে ঠিকই, কিন্তু করিমের কোনো পরিবর্তন আমি করি নাই। ক্লিয়ার? এইবার দেখেন ঠিক একইভাবে যখন আমরা পজিটিভ কেসের সাথে নাউন করব তখন কিন্তু ঠিক একই কাজ করতে হবে। পজিটিভ কেসটা কি একটু বলি। পজিটিভ কেসটা কি, বা পজিটিভ কেস যারা চিনেন না তাদের জন্য একটু সংক্ষিপ্ত আকারে বলে দিচ্ছি। পজিটিভ কেসগুলো হচ্ছে গিয়ে মাই, হিজ, হার, দেয়ার, আওয়ার, ইয়োর, ইটস, অথবা নাম থাকলে সেই নামের সাথে এস, মানে রহিম থাকলে রহিমস, করিম থাকলে করিমস ইত্যাদি।
তো এই সমস্ত পজিটিভ কেসের সাথে কিন্তু অবশ্যই একটা নাউন থাকতে পারে। নাউনটা এমন হইতে পারে, যেমনটা আপনাকে দেখাই। এই দেখেন, আমি এখানে লিখলাম মাই, মাইয়ের সাথে দিলাম পেন, মানে আমার কলম। এখন আমার কলমটা যদি এখানে শুরুতে থাকে বা সাবজেক্ট হিসেবেই থাকে, তখন আপনাকে কি করতে হবে? এই আমার কলমটাকে সাবজেক্ট থেকে বানাই দিতে হবে অবজেক্ট। অবজেক্ট বানাইলেও সেটা কিন্তু মাই পেন হিসেবেই থাকবে, মানে তার কোনো চেঞ্জ হবে না। অর্থাৎ যে পজিটিভ কেসটা দেখতে পাচ্ছি, সেই পজিটিভ কেস তো বসবেই, তার সাথে যে নাউনটা আছে সেই নাউনটা বসবে। আমরা ক্লিয়ার স্যার? আর কোনো সমস্যা আছে? আচ্ছা, খেয়াল করে দেখেন, যদি এইখানে অবজেক্ট হিসেবেও যদি আপনার থাকতো হিজ বুক, হিজ অর্থ তার, বুক অর্থ বই। আমি যদি বলতাম এখানে হিজ, হিজ মানে তার, তার কি, তার কি, তার কিছু তো একটা আছে। তো কিছু একটা বোঝানোর জন্যই তার পাশে একটা নাউন বসানো হয়, আর সেই নাউনটা হচ্ছে বুক, তার মানে হিজ বুক। এখন যখন আপনি এই হিজ বুকটাকে অবজেক্ট হিসেবে, মানে একদম শেষের দিকে দেখতে পাচ্ছেন, এই অবজেক্টটাকেই আপনার এখানে বসাই দিতে হবে সাবজেক্ট আকারে। গট মাই পয়েন্ট? ক্লিয়ার স্যার সবাই? এইবার দেখাই, কিন্তু এখানে একটা কথা আছে। কথাটা কি? যদি কোনো ভয়েস চেঞ্জের সাবজেক্ট অথবা অবজেক্টটি যদি প্রোনাউন হয়, তাহলে স্থান তো পরিবর্তন করবেই, পাশাপাশি দেখেন কি করতে হবে। এখানে মনে করেন আই আছে, আই থাকলে মি বানাইতে হবে, মি থাকলে আই বানাইতে হবে। ঠিক একইভাবে মনে করেন এখানে যদি আমি হি লিখি, এই হি থাকলে এখানে হিম বানাইতে হবে, আবার হিম থাকলে হি বানাইতে হবে। তার মানে কি, এরপরে বাদবাকি চেঞ্জগুলো আপনাকে এইভাবেই করতে হবে। যেমন শি থাকলে হার, হার থাকলে শি, দে থাকলে দেম, দেম থাকলে দে, উই থাকলে আস, আস থাকলে উই। প্রত্যেকটাই অ্যাক্টিভ এবং প্যাসিভ করার জন্য অবশ্যই আপনার লাগবে। তো এখন শুরু করছি, সেটা হচ্ছে গিয়ে ভয়েস চেঞ্জে ভার্ব পরিবর্তনের নিয়ম। তো ভার্ব পরিবর্তন করতে গেলে অবশ্যই আমাদেরকে এই সূত্রগুলো জানতে হবে। এখন কথা আছে, এতগুলো সূত্র কিভাবে মনে রাখবো? হয়তো বা এই কথাটা জিজ্ঞেস করবেন, আরে ভাই এতগুলো সূত্র মনে রাখতে হলে অবশ্যই আগে ভালো করে পড়েন। ভালো করে না পড়া ছাড়া কিন্তু ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় যেন তেন স্টুডেন্ট কিন্তু নেয় না। তাই নিজেকে আগে কোয়ালিফাইড করে নিতে হবে যে আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবো, এই ধরনের একটা কনফিডেন্স আপনার মধ্যে থাকতেই হবে। এইবার আসি পড়ায়, খেয়াল করে দেখেন। প্রথমে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা এস বা ইএস থাকলে এম ইজ আর প্লাস V3। এখান থেকে ঠিক একইভাবে যদি এম অথবা ইজ অথবা আর প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি থাকলে এম অথবা ইজ অথবা আর প্লাস বিং প্লাস V3। এখন এরপরে যে সূত্রগুলো আপনি দেখতে পাচ্ছেন, দেখেন আমি আপনার দিকে তাকাই, এখানে সূত্রগুলো মিল আছে কিনা একটু খেয়াল করে দেখেন। যদি এখানে হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3 থাকে, তাহলে কি বসবে? হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন প্লাস V3। 4 নম্বর সূত্রটা কি আছে আপনি খেয়াল করেন বোর্ডে, আমি আপনার দিকে খেয়াল করি। 4 নম্বর সূত্রটা কি আছে? 4 নম্বর সূত্রটা হচ্ছে যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে তাহলে ওয়াজ অথবা ওয়ার প্লাস V3। 5 নম্বর সূত্র, যদি ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি থাকে, তখন কিন্তু বসবে ওয়াজ অথবা ওয়ার প্লাস বিং প্লাস V3। যখন দেখবেন আপনি 6 নম্বর সূত্রে হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তখন আপনি অবশ্যই বসাবেন হ্যাড বিন প্লাস V3। এর পরের ঘটনা আসি ফিউচার টেন্সে। ফিউচার টেন্সের 7 নম্বর সূত্র। 7 নম্বর সূত্রে যেটা লেখা আছে সেটা হচ্ছে গিয়ে যদি শ্যাল অথবা উইল প্লাস V3 মানে V1 দেখেন, তখন অবশ্যই আপনাকে বসাতে হবে শ্যাল অথবা উইল প্লাস বি প্লাস V3। 8 নম্বর সূত্রে আসি। 8 নম্বর সূত্রে লেখা আছে যদি শ্যাল অথবা উইল প্লাস বি প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি থাকে, তখন আপনাকে বসাতে হবে শ্যাল অথবা উইল প্লাস বি প্লাস বিং প্লাস V3। 9 নম্বর সূত্র, খেয়াল করে দেখেন, যদি শ্যাল অথবা উইল প্লাস হ্যাভ প্লাস V3 থাকে, তখন আপনাকে বসাতে হবে শ্যাল অথবা উইল প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস V3। 10 নম্বর সূত্র, বলতে বলতে চলে আসছি। 10 নম্বর সূত্রতে আছে মডেলস প্লাস V1। যদি কোনো সেন্টেন্সের মধ্যে মডেলস প্লাস V1 থাকে, মডেলস প্লাস V1 মনে আছে তো স্যার? মডেলসটা কি? ওই যে করিয়েছিলাম ট্যাগ কোশ্চেনের ক্লাসে, সেটা হচ্ছে শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, নিড, ডেয়ার, অট।
এই কয়টা হচ্ছে সব মডালস। আর এই সমস্ত মডালসের সাথে যদি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তখন আপনাকে প্যাসিভ করার সময় অবশ্যই যে মডালসটা থাকবে সেই মডালসের সাথে বি বসাতে হবে এবং তার সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ V3 বসাতে হবে। তারপরে চলে আসি 11 নম্বর সূত্রে। 11 নম্বর সূত্রটা ছিল কি, যদি কোনো সেন্টেন্সের সাথে মানে ডু নট অথবা ডাজ নট প্লাস V1 থাকে আপনাকে অবশ্যই বসাতে হবে প্যাসিভ করার ক্ষেত্রে am অথবা ইজ অথবা আর প্লাস নট প্লাস V3। আর সর্বশেষ যে সূত্রটা আছে সেই সূত্রটা হচ্ছে গিয়ে যদি ডিড নট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলেই আপনাকে বসাতে হবে ওয়াজ অথবা ওয়ার প্লাস নট প্লাস V3। এই হচ্ছে সূত্রগুলো। আমি যেভাবে না দেখে বলি আপনারা ঠিক এইভাবেই না দেখে বলার প্ল্যান করুন। কিভাবে বলতে পারবেন, কিভাবে মুখস্থ করবেন সেই ধরনের একটা টেন্ডেন্সি আপনার মাথায় রাখুন, তাহলেই আপনি ভালো করতে পারবেন। এবার চলে আসি আমরা ভয়েস চেঞ্জ কিভাবে, কোন নিয়মে, কোন পদক্ষেপে কিভাবে করব। একটু খেয়াল করে দেখেন, প্রথম যে স্টেপটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে স্টেপ 1। স্টেপ 1টা খুবই সোজা, ইজিলি আমরা পারবো। কারণ স্টেপ 1-এ শুধুমাত্র আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে গিয়ে যদি কোনো অ্যাক্টিভ ভয়েসের মধ্যে প্রথমে থাকে সাবজেক্ট, তারপরে থাকে ভার্ব, তারপরে যদি অবজেক্ট থাকে তখন আপনাকে কি করতে হবে, অবজেক্টের কান ধরে সাবজেক্টের কাছে নিয়ে আসতে হবে, সাবজেক্টের কান ধরে অবজেক্টের কাছে পাঠিয়ে দিতে হবে, কারণ তারা একই জায়গায় থাকতে পারবে না। এরপরে দেখেন এখানে যেটা দেখা যাচ্ছে অবজেক্টের আগে আমাকে বসাতে হবে বাই, এছাড়া কিন্তু আমার কোনো উপায় নাই। এইপরে দেখেন কি করব আমরা, এই যে মাঝখানে যে ভার্বটা দেখতে পাচ্ছেন এই ভার্বের কিন্তু একটা পরিবর্তন হবে। কি পরিবর্তন স্যার? অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য যে ভার্বগুলো আমার দরকার সেই ভার্বটাই আমাকে নিতে হবে। খেয়াল করে দেখেন স্যার, এখানে লেখা আছে আই অ্যাম ক্যাচিং ফিশ, তার মানে এইখানে দেখা যাচ্ছে আই, ভাই রে ভাই তুই তো এখানে নাই, কারণ এখানে তাকে পাঠাই দিতে হবে একদম অবজেক্টে। অবজেক্টে পাঠাই দিয়ে তাকে কি বানাই দিতে হবে, মি, কারণ আই থাকলে অবশ্যই আপনাকে বসাতে হবে মি। এরপরে দেখেন এখানে আছে ফিশ, মাছ আছে অবজেক্টে, মাছকে কি করতে হবে, একদম সামনে নিয়ে আসতে হবে, অর্থাৎ সাবজেক্ট বানাই দিতে হবে। দিলাম সাবজেক্ট বানায়। সাবজেক্ট বানানোর পরে এখন আরেকটা কাজ আপনাদের করতে হবে, সেটা হচ্ছে অবজেক্টের আগে বসাতে হবে বাই। একটু আগেই বলেছিলাম এই ছাড়া কিন্তু কোনো উপায় নাই, অর্থাৎ এখানে আপনি বাই বসায় দেন। এরপরে খেয়াল করে দেখেন স্যার কি আছে, এই যে ভার্বটা আপনি দেখতে পাচ্ছেন এই ভার্বটা আছে অ্যাম ক্যাচিং। কত নাম্বার ভার্ব এই সূত্র আপনার কি বলতে পারবেন? আমার কিন্তু মনে আছে এই সূত্রটা কিন্তু রুলস নাম্বার 2, অর্থাৎ 2 নাম্বার সূত্র অনুযায়ী যদি কোনো অ্যাক্টিভ ভয়েসে অ্যাম অথবা ইজ অথবা আর প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি থাকে তখন আপনি কি করবেন, তখন অবশ্যই আপনাকে বসাতে হবে অ্যাম অথবা ইজ অথবা আর, সেইটা সাবজেক্ট অনুযায়ী। যদি আমি এখানে ফিশ দেই তাহলে আমাকে কি বসাতে হবে, অ্যাম নাকি ইজ নাকি আর? ফিশ মানে তো মাছ, মাছ মানে কি বোঝাইতেছে, একটা মাছ বোঝাইতেছে। যদি একটা মাছই বোঝায় তাহলে সেই ক্ষেত্রে একজন ব্যক্তি বা একটি বস্তুর ক্ষেত্রে বসে ইজ, আইয়ের ক্ষেত্রে বসে অ্যাম, অনেক ব্যক্তি বা বস্তু থাকলে অথবা ইউ থাকলে বসে আর, অর্থাৎ আপনাকে এখানে বসাতে হবে ইজ। ইজের পরে বসাতে হবে আপনাকে বিং, তারপরে আপনাকে বসাতে হবে প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এই প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আপনাকে পেতে হলে কি করতে হবে, আইএনজিটাকে বাদ দিয়ে দিতে হবে। যদি ক্যাচিংয়ের আইএনজি আপনি এইভাবে চেপে ধরেন তাহলেই কিন্তু এইখানে আপনি মূল ভার্বের প্রেজেন্ট ফর্মটা পেয়ে যান, অর্থাৎ আমরা কি পাইছি, ক্যাচ। যদি আমরা ক্যাচ পেয়ে থাকি, ক্যাচ এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি, কট, অর্থাৎ CAUGHT, কট। তার মানে আমার অ্যান্সার আসতেছে ফিশ ইজ বেইং কট বাই মি, মাছ আমার দ্বারাই ধরা হয়েছিল। ঠিক একই রকম আর একটা সূত্র দিয়ে আমি করাচ্ছি প্রায়, সেটা হচ্ছে লেখা আছে আই উইল বি প্রিপেয়ারিং টি। এখন দেখেন আমি চা তৈরি করব ভবিষ্যতে, তার মানে কি টি আছে অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট, আই আছে সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট। দেখেন আই এর পরিবর্তে বসে যাবে মি, টি এর পরিবর্তে বসে যাবে টি। জায়গাটি কি পরিবর্তন করছে কিন্তু টি এর পরিবর্তন কিন্তু হবে না, টি টি থাকবে, কারণ
নাউন বা প্রোনাউন যদি সাবজেক্ট অথবা অবজেক্ট হিসেবে থাকে তা শুধু স্থান পরিবর্তনই করে, কিছু কিছু নাউন, নট প্রোনাউন। তাহলে এখানে কি করবেন, টি বসাইলেন, অবজেক্টের আগে আপনাকে বসাতে হবে বাই, বসাই দিলাম। বসাই দেওয়ার পরে দেখেন উইল বি প্রিপেয়ারিং, কত নাম্বার সূত্র স্যার? সূত্র নাম্বার কিন্তু 8, মিলাই দেখেন আমি যা বলছি মিল আছে কিনা। এরপরে যদি অষ্টম সূত্র অনুযায়ী অ্যাক্টিভ ভয়েসে যদি কোনো শ্যাল অথবা উইল প্লাস বি প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি থাকে, তখন আপনাকে বসাতে হবে শ্যাল অথবা উইল প্লাস বি প্লাস বিং প্লাস V3। অর্থাৎ আমি টি এর সাথে বসাবো উইল, তার সাথে দিব বি, তার সাথে বসাবো বিং, এবং প্রিপেয়ারিং যেহেতু আছে এই জায়গাও ঠিক একই কাজ করব, আইএনজি চেপে ধরে বসবো। চেপে ধরে বসলে কি আসে? প্রিপেয়ার। আর এর শেষে ই আছে, ওইটাকে আমি কি করব? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করে ফেলবো। অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করলে আসে প্রিপেয়ার্ড। তার মানে আমার অ্যান্সার আসে টি উইল বি বিং প্রিপেয়ার্ড বাই মি। আশা করি বুঝতে পেরেছেন স্যার সবাই।